শুভ সন্ধ্যা। আজকের আমার নিবেদন আমার শ্রদ্ধেয় শিক্ষক খোকন বৈদ্যের কর্মসূত্র। আসুন শুরু করা যাক। কর্মসূত্রে মৃগাঙ্ক আর বিমলের পরিচয়। তাঁরা একই স্কুলের শিক্ষক। ভারত বাংলাদেশের প্রান্তরেখায় টাকি সরকারি উচ্চ বিদ্যালয়ের কথা ভারতের ইতিহাসে বেশ উজ্জ্বল, কিন্তু কালের নিষ্ঠুরতায় তার সুনাম অনেকটা হ্রাস পেয়েছে। কেবলমাত্র উত্তর ২৪ পরগনার অধিবাসীরা এর নাম জানে মাত্র। এখন গুটিকতক ছাত্রছাত্রী স্থানীয় অঞ্চলের বেশ কতগুলি গ্রাম নিংড়ে মুচড়ে এখানে অধ্যয়ন করতে আসত। প্রত্যেকের মনে নতুন স্বপ্ন, নতুন আশা, ভবিষ্যৎ গড়ার একটা চ্যালেঞ্জ নিয়েই সবাই এখানে আসে না ঠিকই, তবে প্রত্যেক অভিভাবক মণ্ডলীদের মধ্যে চ্যালেঞ্জ ছোড়ার ব্যাপারটা থেকে যায় পরিজনবর্গ সমাজের কাছে। শিশু জন্মাবার পর থেকে তাকে মাত্র সর্বপ্রথম তার মা শনাক্তকরণ করেন নিজের সন্তান হিসাবে। তারপর সে একে একে পরিবারের চেনা শিশুতে পরিণত হয়। তারপর ওই শিশু যখন বালকে পরিণত হয়, তখন একটা গ্রামের লোক তাকে চিনে ফেলে ওই গ্রামের ছেলে হিসাবে। তারপর সে যত বড় হতে থাকে, তার চেনা জানার মানুষ হাতে গোনা সংখ্যা ছাড়িয়ে যায়, নিজেও বদলে যায়। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে নিজের অহমিকা প্রকাশ করে। হাতে গোনা মাত্র ৬০ বছরের আয়ু নিয়ে মানুষ কত আশায় বুক বাঁধেন। কেউ আশা পূরণ করতে পারে, আবার কেউ পারে না। যারা পারে না তারা বোকা, ব্যর্থ, অসহায়। চলার পথে একজন মানুষের সাথে কত সৎ অসৎ মানুষের আলাপ হয়। এই আলাপ বলিষ্ঠ প্রীতির বন্ধনে আবদ্ধ হয়, আবার এই প্রীতির বন্ধন ছিন্ন করে একে অপরের হিংসাত্মক সর্বনাশের খেলায় মত্ত হয়। আজকাল অধিকাংশ ক্ষেত্রে পর আপন হয়, আর আপন বেশি বেশি করে পর হয়ে যায়। এই পৃথিবীটা হলো একটা কর্মরঙ্গশালা, আর এই কর্মরঙ্গশালায় আমরা সবাই এক কর্মিক অভিনেতা। বিমল কম বয়সে স্কুল মাস্টারি চাকরি পেয়েছে, এই নিয়ে তার অহংকার ছিল। সেই সঙ্গে তার রূপের অহংকারও কম ছিল না। তবে ছেলেবেলায় বাবা মাকে হারিয়েছিল বেচারি। বাবার সম্পত্তি কাকারা এতদিন ভাগ বাটোয়ারা করে তাকে ছিটে ফোঁটা দিয়ে পড়াশুনো শিখিয়েছে মাত্র। দারুণ মেধাবী ছিল বিমল। ছেলেবেলা থেকে একা থাকার দরুন তার মানসিক অবস্থা এমন রুক্ষ হয়েছে সেটা মানতে হবে। আর রূপ, স্কুল কলেজের ছেলেমেয়েরা তার রূপের দরটা বাড়িয়ে দিয়েছিল। এ রূপ তার বাবা মা সূত্রে পাওয়া। সুতরাং তার যদি রূপের তারিফ করতে হয়, তাহলে কিঞ্চিৎ তার বাবা মাকে করা উচিত। কারণ আম গাছে আমই ফলে। বয়স এখন ২৫ প্রায়, কিন্তু দেখে মনে হয় না। তার স্কুল কলেজের বন্ধুবান্ধব তেমন বিশেষ কেউ নেই। এই গ্রামের শুভেন্দু আর পারমিতা ছিল তার একমাত্র অবলম্বন। এতদিন কাজের লোকে বাড়ির সমস্ত কাজ গুছিয়েছে, কিন্তু এখন ঘর গোছানোর জন্য বউয়ের দরকার। বাবা মা থাকলে তার বিয়ে দেওয়ার কাজটা তাঁরা করতেন, কিন্তু এ হতভাগা সে ভাগ্য থেকে বঞ্চিত। সারাদিন অফিস করার পর বউয়ের সেবা পাওয়ার আশা করে, কিন্তু অপরকে বলতে পারে না, কারণ তার ব্যক্তি মানুষে বাঁধে। নিজে বিয়ের কথা অপরের কাছে পাড়া কম লজ্জার নয়, কম লোক নিন্দারও নয়। গত ৪টা বৈশাখে বিমল শুভেন্দুর বিয়েতে গিয়ে যেমন আনন্দ পেয়েছিল, তেমন দুঃখও পেয়েছিল। নিমন্ত্রিত অতিথিরা যখন এক এক করে নবদম্পতিকে ঘিরে ধরেছিল, তখন বিমল সকলের গায়ের সৌরভিত গন্ধে বেশ অস্বস্তি বোধ করছিল। দূরের অতিথিরা একে একে ভিড় কমালেও নিকটবর্তী অতিথিরা অন্তঃপুরটা ভরপুর ভিড় জমিয়ে দিল। কিন্তু শুভেন্দুর তার প্রতি আজ্ঞা আছে রাত কাটিয়ে যাওয়ার। ইতিমধ্যে বিমল পুকুর পাড়ে জামরুল গাছের আড়ালে এসে বেশ কয়েকটা চারমিনার ফুঁকিয়ে গেছে। রাত অনেকটা হয়ে এসেছে, তার উপর এমন সিগারেটে দম দেওয়াতে সাদা চামড়াসহ চোখ দুটি লাল হয়ে এসেছে। মাঝে মধ্যে কয়েকটা আলসেমির আলিশা ভেঙে সবার থেকে একটু দূরে একটা চেয়ার টেনে বসে যেন রাত্রি কাটার
কঠোর প্রতীক্ষায় আছে। তার মৌনভঙ্গ হলো একগুচ্ছ মেয়ে হো হো করে দমপাটা হাসির সরল রেখা টাল দিল। বিমল প্রথমে বুঝতে পারেনি এই হাসির কারণ। হ্যাঁ, হাসির উদ্দেশ্য হলো সে, আর কেনা বা তার দেখে হাসবে না? এমন এক রূপং দেহী যুবকের যদি চেয়ারে বসে ঘুমাতে ঘুমাতে তার শরীরটা ৩৫ ডিগ্রি অ্যাঙ্গেল হয়, হাসাই স্বাভাবিক। অপমান, ঘোর অপমান। অনেকটা রাগান্বিত হয়ে বিমল শুভেন্দুর কাছে বিদায় চাওয়ায় নববধূ কিঞ্চিত লজ্জা না করে বলল, কেন মহাশয়, বাড়িতে কি গিন্নি অপেক্ষা করছে? উত্তর কী দেবে? এমনি তো বিমল কম কথা বলে। ইতিমধ্যে শুভেন্দু তাকে টেনে নিয়ে সবার সামনে হাজির করেছে। অনেকটা সবার ভাষণের মতো বলতে শুরু করেছে, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা একে দেখেছেন তো? ইনি পেশায় শিক্ষক, নামজাদা বাড়ির ছেলে এবং সর্বোপরি অত্যন্ত মেধাবী ও আমার নিয়ারেস্ট ফ্রেন্ড। আপনাদের কাছে কোনো সুলক্ষণা সুদর্শনা কোনো পাত্রী থাকলে এর সাথে সম্বন্ধ চালাতে পারেন। নববধূ পলকহীনভাবে তাকিয়ে রয়েছে বিমলের প্রতি। যে সমস্ত মহিলারা একটু আগে তাকে দেখে হাসছিলেন, তারা সবাই এখন তাকে নিয়ে ভাবতে শুরু করেছে। বিমল শুভেন্দুর কথাতে দারুণ অপমানিত বোধ করে অনেকটা রাগান্বিত হয়ে বাড়ি ফিরে এসেছে। সে ঠিক করে নিয়েছে আর কোনো দিন শুভেন্দুর সাথে কোনো সম্পর্ক রাখবে না। টানা 1 মাস গ্রীষ্মের ছুটি, বাড়িতে এতটা সময় কিভাবে কাটাবে ভাবতে পারছিল না বিমল। বিকালে ডায়েরিটা নিয়ে বসে যায় রেকাবের মাঝে মধ্যে। অঙ্কের মাস্টার সাহিত্য সৃষ্টির করার ব্যর্থ প্রয়াস চালায় সারা বিকেল ধরে। তার ইচ্ছে করে কবিতা গল্প লিখতে, চেষ্টা করে প্রতিদিন। ভাষা আসে না, থিম খুঁজে পায় না। সে জানে বাঙালি প্রেম করলে 2-4টে ভালো না হলেও মন্দ কবিতা লিখতে পারে, আর এই ভালো মন্দ কবিতা লেখায় প্রয়াসটা যদি ধরে রাখা যায়, তাহলে বাগদেবী একদিন না একদিন তার মনের ভার হয়ে একটা ভালো কিছু রচনা করিয়ে দেবে। তবে হাল ছাড়লে চলবে না। সে সাহিত্য সৃষ্টি করার জন্য তার স্কুলের সাহিত্যের মাস্টার মহাশয় মৃগাঙ্কের সাথে একটু গায়ে পড়ে মেশার সিদ্ধান্ত নেয় মন থেকে। একদিন সকালে কাজের মেয়ে রাধি তাকে জানিয়ে গেল যে সে 2 দিন আসতে পারবে না। বিমলের মাথায় হাত পড়ল। ছোট থেকে সংসারের কোনো কাজ সে করেনি। বেলা 10টা বাজতে ভাড়ার ঘরে ঢুকেই জিভ শুকিয়ে আসে। মাইক্রো ওভেনে আগুন দিতে গিয়ে তার 2টো আঙুল ঝলসে যায়। পেঁয়াজ কাটতে গিয়ে তার চোখে যখন জল এসে ঝাপসা হয়ে এলো, তখন তো কোপটা পড়ল হাতে, রক্ত পড়ল মেঝেতে। না, হবে না। বিষণ্ণ মনে বিমল এক হাতে স্প্রিট, অন্য হাতে বার্নার লাগিয়ে ছাদে ছোটাছুটি শুরু করে দিয়েছে। হঠাৎ কলিং বেল। দরজা খুলতেই পারমিতা একগাল হেসে বিমলের সাথে করমর্দন করল। ছেলেবেলায় ড্রয়িং ক্লাসে বসে বিমল আর পারমিতা পাহাড়ি ঝর্ণা, মাঠ, নদী সবই সাদা কাগজে তুলির ডগায় রূপ দিয়েছে। কালার চুজের বেলায় অনেকবার দুজনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তবে আঁকার হাতটা পারমিতার ভালো ছিল। দুজন দুজনের প্রতি বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রয়েছে। পারমিতা বিমলের হাত থেকে হাতটা টেনে নেওয়ার পর নিজের হাতের চটচটে ভাবটা অনুভব করল। বিমলও হাতটা টানার পর জ্বালা কমানোর জন্য উফ বর্ণের দ্রুত স্বর ব্যবহার করে। পারমিতা বিমলের কিচেন রুমের কেলেঙ্কারি সব শোনার পর দারুণ দুঃখ প্রকাশ করেও না হেসে থাকতে পারল না। পারমিতা সোজা প্রবেশ করেছে কিচেন রুমে। তখনও মেঝেতে রক্তের দাগ মেলেনি। বন্ধুর কষ্ট লাঘবের জন্য পারমিতা রান্নার কাজে আবিষ্ট হয়েছে। বিমল ইতিমধ্যে একটা চেয়ার টেনে নিয়ে তার পিছে বসে গিয়েছে। সে অনুভব করেছে পারমিতার গৃহিণীবনা। পারমিতা
আর চোখে বিমলকে দেখে প্রশ্ন করল, বিমল, এমনভাবে আর কতদিন কাটাবি? বিমলের যেন মৌন ভাঙল। অনেকটা কৌতুকের সাথে আসল সত্যটা বলল, যতদিন তুই আছিস। পারমিতা প্রথমে এখানে আসার হেতুটা বিমলকে জানায়নি। সারা বিকেলটা দুজনে মিলে শৈশবের স্মৃতি চটকিয়েছে। সন্ধ্যার সময় যখন পারমিতা চলে গেল, তখন বিমলের হাতে ধরিয়ে দিয়ে গেল বিয়ের নিমন্ত্রণপত্রটা। বিমল এতক্ষণে পারমিতার আসার হেতুটা জানতে পেরে বিস্মিত হয়। আজও সে বলতে পারেনি যে সে তাকে ভালোবাসে। পারমিতাও বলতে পারেনি তার ভালোবাসার কথা। দুজনেই প্রেম রঙ্গমঞ্চে নির্বাক অভিনেতার ভূমিকায় অভিনয় করে চলল এই 10 বছর। সন্ধ্যায় বিমল আর কফির আড্ডায় যায়নি, রাত্রির খাবারেরও বন্দোবস্ত করেনি। চুপচাপ একটা পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে কখন যে রাত্রি 12টা হয়ে গেছে তার একদম খেয়াল নেই। এমন সময় ফোনের রিংটা কড়মড় করে বেজে উঠল। এত রাত্রে ফোন? খুব দ্বিধাগ্রস্তভাবে রিসিভ করলো। হ্যালো, আমি পারো। হ্যাঁ বল, রাত্রে কি খেয়েছিস? বিমল অপ্রস্তুতভাবে বলল, রেস্তোরাঁর খাবার। এত রাত হয়ে গেল, ঘুমাসনি? না। কেন? তুইও তো তাই। আমার ব্যাপারটা ছাড়, তাহলে বলবো এমনি এমনি। ফোনটা কেটে গেল। পারমিতা মনে হয় কিছু বলতে চাইছিল। পারমিতা ঘরে ফিরে নিজের মন থেকে 1 মিনিটের জন্য বিমলকে দূরে সরিয়ে দেয়নি। বেচারি দুটি বড় অসহায়, কারণ আর কিছু করার নেই, সম্ভব নয়। বিমল এখন বেশ জানে পারমিতাকে পাওয়া, যাকে হাত বাড়ালে পাওয়া যেত, তা নিজের অবহেলায় হাতের নাগালে নেই। বিমল আর চুপচাপ থাকতে পারেনি। রিডাইল করলো পারমিতাকে। একটা কথা স্বীকার না করলে সে এ জীবনে শান্ত পাবে না। পারমিতা ফোন রিসিভ করতেই 2 ছত্র শোনার পর একটা চাপা শ্বাস ছেড়ে ফোনটা কেটে দেয়। তোকে বলিনি, বলা হয়নি কোনো দিন, তোর কাছে প্রেমের বড় ঋণ। পারমিতার বিয়েতে বিমল যায়নি। সেদিন থেকে বিমল পারমিতার কোনো খবরও রাখেনি। পারমিতা লোকমুখে বিমলের খবর নিলেও নিজের সশরীরে আর বিমলের সামনে হাজির হয়নি। পারমিতার নাকি বিমলের প্রতি প্রেমের সার্থকতা হলো 2 ছত্র। কবিতা, গল্প, উপন্যাস পড়ে যেমন সময় কাটানো যায়, তেমন ওগুলি লেখার চেষ্টা করলে আরও ভালো সময় কাটানো যায়। ইদানিং বিমলের মাথার সাহিত্য সৃষ্টির ভূতটা বেশি করে চেপে ধরছে। বাংলা ডিপার্টমেন্ট তার এখন দারুণ সম্ভব। তার ডিপার্টমেন্ট শিক্ষক সদস্যরা তাকে দেখে কানাঘুষো করতে শুরু করেছে। একটু সময় পেলে বাংলা ডিপার্টমেন্টের হেড মৃগাঙ্কবাবুর সাথে বেশি বেশি করে সময় দিতে শুরু করেছে। মৃগাঙ্কবাবু গল্পকার হিসাবে বেশ নাম কিনেছে। ইনি ইতিমধ্যে অনেকগুলি পত্রিকার সম্পাদনাও করেছে। তার মুখে বিমল যখন শুনল তিনি এবার পুজোয় একটা বড় মাপের পত্রিকা প্রকাশ করতে চলেছে, তখন থেকে বিমলের রাতের ঘুম চলে গেছে। নির্দিষ্ট ছকে বাঁধা অঙ্কের সূত্র ছেড়ে তার মন এক যাযাবর হয়ে গেছে। এখন তার জলে স্থলে অন্তরিক্ষে অগাধ বিচরণ। প্রতিষ্ঠিত কবিদের মতো সে এখন অমাবস্যার বাঁকা চাঁদকে যুবতীর ভ্রুর সাথে সাদৃশ্য খুঁজে পেয়েছে। জীবনের ছোটোখাটো ব্যথা ব্যর্থতাকে সাফল্যের সূত্র হিসাবে নির্ধারিত করছে। ইচ্ছে জেগেছে তার মৃগাঙ্কবাবুর পূজা পত্রিকায় একটা গল্প দেবে। মৃগাঙ্কবাবুও তাকে আশ্বাস দিয়েছে কোনো একটি কাহিনী একটু গুছিয়ে তুলে ধরলে তার গল্প প্রকাশ পাবে। সন্ধ্যায় হালকা টিফিন সেরে বিমল চট করে ডায়েরিটা নিয়ে বসে পড়েছে। একটা থিম চায়, মাথায় কিছু আসে না তার। বারবার কলমের শেষ প্রান্তটা তার কপালের ডগা ছুঁয়ে যাচ্ছে। হাতের 10টা আঙুল মাথার চুলগুলি শক্ত করে টেনে ধরে গল্পের থিম খুঁজে চলেছে।
ডায়েরির পৃষ্ঠা একের পর এক উল্টে চলেছে। কখন যে ডায়েরিটা একবারে বন্ধ করে দিয়েছে তা একদম খেয়াল নেই। চারমিনার 1টা 2টো 3টে শেষ হতেই ডায়েরির উপরের লেখা সেই 2 ছত্র আবার তার চোখে পড়ল। বিমল লিখেছে, মন ভরে লিখেছে পারমিতাকে নিয়ে। তার গল্পের ভাষা বলিষ্ঠভাবে ফুটে না উঠলেও কাহিনীটা জবরদস্ত হয়েছে। কাহিনীটা তার দোসর। কেন্দ্রীয় চরিত্র পারমিতা মৌমিতার মধ্যে মুখ লুকিয়েছে। সৃষ্টি সুখের উল্লাসে হিপ হিপ হুরার বলে মুষ্টিবদ্ধ করেছে 2 হাত। রাত্রি তখন 4র্থ প্রহর। বারবার ঘরে পায়চারি করতে করতে মনের উল্লাস সংযম করতে না পেরে মৃগাঙ্কবাবুকে ফোন করেছে। ফোনে রিং হয়ে যাচ্ছে, 1 বার 2 বার 3 বার, নো অ্যান্সার। তবুও আশা ছাড়েনি। বিমল অবশেষে ফোন থেকে এক মহিলার কণ্ঠ পেলেন। অনেকটা ভয়ে বিমল বলল, এটা কি মৃগাঙ্কবাবুর ফোন? ফোনে মহিলা কণ্ঠ, হ্যাঁ। দয়া করে একটু ওনাকে দেবেন, ওর শরীর খারাপ, কোনো মেসেজ থাকলে দিতে পারেন। আপনি কে? আমি ওনার স্ত্রী। এতক্ষণ কথা বলার পর বিমল নমস্কার জানালো। অনেকটা ভদ্রতার সহিত বলল, কিছু মনে করবেন না, ওনার পত্রিকায় একটা লেখার ব্যাপারে ফোন করেছিলাম। এত রাত্রে শুধু শুধু আপনাকে কষ্ট দিলাম। আসলে নতুন সৃষ্টির উল্লাসকে সংযম করতে পারিনি। বিমল পরদিন পাণ্ডুলিপিটা হাতে নিয়ে স্কুলে গিয়েছে। আশা আছে মৃগাঙ্কবাবু গল্পটা গ্রহণ করবেন, বাহবা দেবেন। কিন্তু টিচার্স রুমে মৃগাঙ্কবাবুকে দেখতে না পেয়ে বিমলের মুখ শুকিয়ে আসলো। 2টো ক্লাস করার পর বিমল আবার ফোন করলো। ভাগ্য নিহাত ভালো, স্বয়ং মৃগাঙ্কবাবু বিমলকে পাণ্ডুলিপিটা নিয়ে তাদের বাড়িতে আসতে অনুরোধ করেছে আজই বিকালে। কলিং বেল, টুং টাং টুং টাং। কাজের মেয়ে দরজা খুলে দিয়েছে। মৃগাঙ্কবাবু বিমলকে নিয়ে অতিথিশালায় বসিয়েছেন। মনোরম পরিবেশ। অ্যাকুয়ারিয়ামের মাছগুলি নুড়ি স্তূপের মুখ লুকিয়েছে, হয়তো অচেনা অতিথিকে দেখে। খাঁচার ময়নাটা অজানা সুরে গান ধরেছিল বোধহয় কিছুক্ষণ আগে, কিন্তু এখন বেশ ভয় পেয়েছে। সেটাও কি দেখলে বেশ বোঝা যায়। টেবিলের ফুলদানির রজনীগন্ধার স্টিকগুলি এখনও পুরোদমে নির্লজ্জের মতন গন্ধ ছড়িয়ে চলেছে। সানন্দার তিলোত্তমার সারা টেবিল পাখার মৃদু মন্দ হাওয়াতে বেশ কয়েকবার উকি দিচ্ছে। কম্পিউটারের MP3 গানটা মৃগাঙ্কবাবু সবে মাত্র বন্ধ করে দিলেন। বিমল এ ঘরের থেকে ঝকঝকে চকচকে বাড়িতে বাস করে, কিন্তু এ ঘরে আসার পর তার মনে নতুন ভালো লাগার শিহরণ জাগল। শ্বেতপাথরের নিজের প্রতিচ্ছবি বেশ কয়েকটা উজ্জ্বল। মৃগাঙ্কবাবু বিমলের পাণ্ডুলিপিটা নিংড়ে মুচড়ে গল্পরস বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিমলের দৃষ্টি বাইরের জানালা ভেদ করে আকাশ স্পর্শ করেছে। এখানে মৃগাঙ্কবাবু আর বিমলের মধ্যে যেন একটা নিস্তবতার প্রতিযোগিতা চলেছে। এমন সময় মৃগাঙ্কবাবুর স্ত্রী চা জলখাবারের সরঞ্জাম নিয়ে এ ঘরে প্রবেশ করলেন। মৃগাঙ্কবাবু বিমলের সাথে তার স্ত্রীকে পরিচয় করিয়ে দিলেন। মৃগাঙ্কবাবুর স্ত্রীকে বিমল নমস্কার জানাতে গিয়ে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই তার বুকটা ধড়ফড় করে উঠল। রমণী হাস্যমুখে বিমলকে নমস্কার জানাতে গিয়ে কেমন যেন তার ওই দীপ্তিময় মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মৃগাঙ্কবাবুর স্ত্রী পারমিতা দেবী ঘোমটাটা আর একটু টেনে নিয়েছে। বিমল লজ্জায় আর অভিমানে মাথাটা আর একটু নিচু করে নিয়েছে। মৃগাঙ্কবাবু বিমলকে শুনিয়ে স্ত্রীকে বললেন, শুনছ, BM বাবু আজ এখানে ডিনার করবেন, তুমি ওদিকে একটু খেয়াল রেখো। পারমিতা দেবী এঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বিমলকে আবার নমস্কার জানিয়ে গেল। বিমল এ কোন ভূমিতে সাহিত্য বীজ রোপণ করতে এসেছে ভাবতে পারছিল না। ভাগ্যিস বিমল গল্পের নায়িকার নাম বদলে দিয়েছিল, তা না হলে মৃগাঙ্কবাবু কিছু অনুমান করতে পারতেন। বিমল এক কায় মনে চেষ্টা করছে এঘর থেকে শীঘ্র বার হয়ে যাওয়ার জন্য। হঠাৎ মৃগাঙ্কবাবু বলে উঠলেন, চমৎকার ঘটনা তো।
একই গ্রামে বড় হয়ে ওঠা দুই তরুণ তরুণী, ড্রয়িং ক্লাসে পরস্পরের মন দেওয়া অথচ মন নেওয়া নয়। বিয়ের নিমন্ত্রণপত্র হাতে পড়াতেই দুজন দুজনার দোসর অভিসন্ধান। রাত্রে ফোনে কথা, তোকে বলিনি, বলা হয়নি কোনো দিন, তোর কাছে প্রেমের বড় ঋণ। তারপর বিচ্ছেদ, ট্র্যাজেডি। বিএম বাবু, গল্পটা দারুণ হয়েছে, তবে আপনি এই গল্পের নামটা যোগাযোগের পরিবর্তে কর্মসূত্র রাখতেন, তাহলে খুব ভালো হতো। বিমল আনন্দে উৎফুল্ল হয়ে বলল, কর্মসূত্র? মৃগাঙ্কবাবু বললেন, হ্যাঁ, অতি সাধারণ। কর্মসূত্রে ড্রয়িং ক্লাসে নায়ক নায়িকার প্রতি পূর্বরাগ অনুরাগ, অভিমান, প্রেম, যাই বলুন। কর্মসূত্রে আবার বিচ্ছেদ। দুজনের মধ্যে অনেক বিতম্বের পর বিমলের দেওয়া যোগাযোগ নামটা মৃগাঙ্কবাবু রাখবে বলে সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় বিমল অনেকটা কষ্টে মৃগাঙ্কবাবুকে বুঝিয়ে বাড়ি এসেছে। পারমিতা দেবী শোয়ার সময় মৃগাঙ্কবাবুকে কিছু না জানার অভিনয় করে বলল, ভদ্রলোক কী জন্য এসেছিলেন? একটা গল্প লিখেছে বেচারি। গল্প? দারুণ ইন্টারেস্টিং ঘটনা, বুঝলে? ওর গল্পের নায়িকা ঠিক তোমার আদলে তৈরি। দেখ, 100% তোমার আদলে। নায়িকা ভালো ড্রয়িং করে, স্নেহ, মায়া, মমতায় ঠিক তোমারই মতো। আমার মনে হয় বিএম বাবু স্বপ্নে তোমার প্রতিমূর্তি দেখতে পেয়েছিল। মৃগাঙ্কবাবু গল্পে গল্পে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু পারমিতার চোখে ঘুম নেই। এই 6 মাসে বিমলের চেহারাটা অনেকটা ভেঙে গেছে। চোয়ালে 1 সপ্তাহর দাড়ি, মাথার চুলগুলো আগের মতো আর পরিপাটি করে ছাটা নয়, কেমন যেন এলোমেলো হয়ে গেছে। ঠিক আশ্বিন মাসে ঝড়ে পাকা ধান গাছ যেমন লুটিয়ে পড়ে, তেমনি বিমলের অবস্থা। এসবই হয়তো পারমিতার জন্য। পারমিতা চুপচাপ আর শুয়ে থাকতে পারেনি। ধীরে ধীরে উঠে বিমলের পাণ্ডুলিপিটা চোখ বুলিয়ে নিয়েছে এবং যতক্ষণ জেগেছিল ততক্ষণ ওই 2 ছত্র তার মনের ক্যানভাসে বারবার উদয় হয়েছে। বিমল নেশাগ্রস্ত মাতালের ন্যায় বিছানায় লুটিয়ে পড়েছে। সে পারমিতাকে আবার এভাবে আবিষ্কার করবে ভাবতে পারেনি। সে আর একবার তার গৃহিণীপনার তারিফ না করে পারল না। এ যাবৎ বিমলের আপনার মানুষ বলে মনে হয়েছিল মৃগাঙ্কবাবুকে, কিন্তু এখন থেকে তাকে শত্রু বলে মনে হতে লাগলো। কর্মসূত্রে মৃগাঙ্কবাবু তার বন্ধু, আর প্রণয়সূত্রে তিনি তার শত্রুতে পরিণত হয়েছে। মাসখানেক হয়ে গেছে। বিমলের অনেকবার ইচ্ছা জেগেছিল মৃগাঙ্কবাবুদের বাড়িতে যেতে। উদ্দেশ্য কিন্তু আর আগের মতো একটা নয়, 2টো। বিশ্বকর্মা পুজো হয়ে গিয়েছে। সপ্তাহখানেক পরে মহালয়ার দিনেই পত্রিকা প্রকাশিত হবে। মৃগাঙ্কবাবু বিমলকে আশ্বাস দিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। মৃগাঙ্কবাবু পত্রিকার উদ্বোধন সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনার জন্য বিমলকে তাঁদের বাড়িতে ডেকে পাঠিয়েছেন। প্রথম সৃষ্টির প্রথম প্রকাশের উন্মাদনায় বিমল হাজির হয়েছে আবার মৃগাঙ্কবাবুর বাড়িতে। কলিং বেল বাজতেই পারমিতা দেবী দরজা খুলে দিয়েছে। বিমল অপ্রস্তুতভাবে বলল, আপনি যে? কাজের লোক কোথায়? আজ আসেনি। বিমল, আজ খুব খুব করে জানতে ইচ্ছে করছে তুমি কেমন আছো। বিমল আছো শব্দে অনেকটা ভ্যাবাচাকা হয়ে গেছে। প্রসঙ্গ বদলানোর জন্য মৃগাঙ্কবাবুর খোঁজ নিল। পারমিতা দেবী কিন্তু বলে চলেছে, তুমি কিন্তু বললে না। তোমার ভয়ের কোনো কারণ নেই, ও বাড়িতে নেই। বিমলের মনে একটা চাপা ভালো লাগার ফিরেন জাগল। পারমিতা তাকে ভোলেনি, এ সত্যটা সে এখন আবিষ্কার করল। ভেবে চলেছে শূন্য ঘরে ভানুরাজার প্রসঙ্গ নিয়ে। বিমলকে চুপ করে থাকতে দেখে পারমিতা বলল, তুমি কি একটিবারের জন্য তোমার কথা আমাকে জানাবে না? ইচ্ছা তো করে। সত্যি কথা বলতে কি, এ বাড়িতে এসে তোমাকে আবিষ্কার করব আমি কল্পনাও করতে পারিনি। তোমাকে দেখার পর ওই একটা প্রশ্ন আমার মনের ক্যানভাসে বারবার উদয় হয়েছে, তুমি কিন্তু এখনো আগের মতোই থেকে গেলে। কেমন? ওই না বলা কথা, আজীবন নিজের মধ্যে চেপে রাখা। থাকছে কথা, তুমি বিয়ে করেছো? না। কেন?
বিমল ওষ্ঠ অধরের ম্লান হাসির বক্ররেখা টেনে বলল, তুমি আছো তাই। সেটা জানি, কিন্তু এটা ভারী অন্যায়। আমি এখন পরস্ত্রী, আর কখনো সেটা সম্ভব নয়। এখন নিজের সুবিধার্থে মত পরিবর্তন করো। রবীন্দ্রনাথ মাসি কবিতাতে একটাই কথা বলেছিল, ঘরেতে এলো না সে, মনে তার নিত্য আসা যাওয়া। না মনেতেই একজন স্থান দেওয়া যায়। জানি না, তবে বিধাতাদের লেখা আমরা কেউ খণ্ডন করতে পারি না। হ্যাঁ, বিধাতা তোমার আমার চিরমিলন লেখেনি, তবে আমাদের মিলন লিখেছে কেবল মাত্র কর্মসূত্রে। কর্মসূত্রে? হ্যাঁ, কর্মসূত্র। কর্মসূত্রে ড্রয়িং ক্লাসে আমাদের মিলন, আবার আজকে দেখো তোমার কর্মসূত্র না হলেও তোমার স্বামীর কর্মসূত্রে আমাদের এই চিহ্নিত মিলন হলো। এই দুইবার আমাদের কর্মসূত্রে মিলন হলো, হয়তো তৃতীয়বার কর্মসূত্রে আমাদের চিরবিচ্ছেদ হবে। না, কখনো নয়। কর্মসূত্রে আমাদের মিলনই হয়েছে, বিচ্ছেদ কখনো না। বিমল ফেরার সময় পারমিতা দেবীকে করমর্দন করেছে। সেই সুযোগে পারমিতা দেবী বিমলের হাতে একটা আলতো চুমু বসিয়ে দিয়েছে। একে অপরের দিকে তাকিয়ে করুণার বাঁকা হাসি হেসেছে। দুজনেই জানে এটা অন্যায়, কিন্তু সময়ের কারোর সংযম থাকেনি। বিমল এ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর পারমিতা গেটের পাশে দাঁড়িয়ে গিয়েছে। যতক্ষণ বিমল তার দৃষ্টির অগোচরে ছিল ততক্ষণ সে দৃষ্টি দিয়েছিল বিমলের প্রতি। তারপর কখন যে পারমিতার নিজের অজান্তে চোখের কোণায় জল এসে গিয়েছিল তার একদম খেয়াল ছিল না। ইতিমধ্যে মৃগাঙ্কবাবু হাজির। স্ত্রীকে দেখে বললেন, বাহ, সত্যি তোমার ভালোবাসা। আমি জানি তোমার চোখের জলের কারণ। ভালোবাসা? ধন্য ধন্য আমি তোমার ভালোবাসা পেয়ে। আমি তো আর ইচ্ছে করে দেরি করিনি। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। পারমিতার কোনো কিছু উত্তর না করতে পেরে স্বামীকে জাপটে ধরেছে। বিমলের বিরহে পারমিতার চোখের জল মৃগাঙ্কবাবুর প্রেম সমুদ্রে বিলীন হয়ে গেছে। পত্রিকা প্রকাশিত হয়ে গেছে। বিমলের যোগাযোগ নামক গল্পটা পাঠক মহলে বেশ সমাদরে গৃহীত হয়েছে। পারমিতা ফোনে বিমলকে তারিফ করেছে। প্রথম গল্পকারের প্রথম গল্প তার দোসর, সেটা সমালোচকরা পরিষ্কার নির্ধারণ করেছে। মৃগাঙ্কবাবুও বুঝেছে বিমল সত্য গল্প লিখেছে, কিন্তু সে সত্য বানিয়ে বলেছে, তাই তার ক্রেডিট। বিমল সাংবাদিক মহলে অকপটে স্বীকার করেছে, আমি আমার যোগাযোগ আপনাদের পাদপদ্মে প্রতিস্থাপন করলাম। আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন এই পত্রিকার সম্পাদক মহাশয় মৃগাঙ্কবাবুর যোগাযোগ আমি যেন তাকে পাই, আমার হারানো তাকেই পাই। সপ্তাহখানেক পর মৃগাঙ্কবাবু বিমলকে হাওড়া স্টেশনে ডেকে পাঠিয়েছে। উদ্দেশ্য বলেননি। সময় সকাল 10টা। বিমল হাজির হয়েছে হাওড়া স্টেশনে। সস্ত্রীক মৃগাঙ্কবাবু হাজির হয়েছে তার সামনে। কুলি বেডিংপত্র সুটকেস তাদের সামনে স্তূপ করেছে। বিমল তাদেরকে দেখে হতবাক হয়েছে। মৃগাঙ্কবাবু জাপটে ধরেছে বিমলকে। পারমিতা দুজনের অজান্তে চোখের জল সংবরণ করে নিয়েছে। বিমল বাধ্য হয়েছে বলতে, কি ব্যাপার এমবি বাবু, আপনারা যাচ্ছেন কোথায়? বিএম বাবু, আপনাকে জানানো হয়নি এর আগে। এবার আমি নেট সিলেক্ট কমিশনে বসেছিলাম। গতকাল ফলাফল বার হলো, আমি সিলেক্টেড হয়েছি। ওরা শীঘ্র জয়েন করতে বলেছেন, তাই আজই আমরা বার হয়েছি। আপনাকে দেখতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই ডেকে পাঠালাম। কোথায় পোস্টিং হলো? নাগপুর। আপনি কিন্তু সময় হলে অবশ্যই আসবেন আমাদের কাছে। দেখুন ভাগ্যের কি লীলা খেলা। কর্মসূত্রে আমরা প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, আবার কর্মসূত্রে এই আলাদা হয়ে গেলাম। বিমল একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মৃগাঙ্কবাবু পারমিতা দেবী গাড়ির সিটে গিয়ে বসল। হর্ন বাজালো। বিমল ট্রেনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে তাদের যাত্রা কামনাসূচক কথা বলল। ট্রেন ঝিকঝিক করে চলতে শুরু করেছে। বিমল শেষবারের মতো পারমিতা দেবীর দিকে তাকিয়ে বলেছে, কর্মসূত্রে চিরবিচ্ছেদ। পারমিতা দেবী মাথা নেড়ে জানালো, ঠিক তাই। মৃগাঙ্কবাবু ও পারমিতা দেবী শেষবারের মতো
টাটা দিলেন। বিমলও প্রতি টাটা দিলেন। ট্রেনটা যখন বিমলের দৃষ্টির বাইরে চলে গেল তখন সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। বিমলের ভাগ্যটা বরাবরই এমনি খারাপ। তার জীবনটা হলো স্টেশনে পৌঁছে ট্রেন না পাওয়ার মতো। নীরস লোকের সরস চোখের জলটা টপাটপ করে প্ল্যাটফর্মে ফোঁটা দুই ঝরে গেল। চোখটা হালকা হওয়াতে আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে পারমিতার কথাটা, এই দুইবার আমাদের কর্মসূত্রে মিলন হলো, হয়তো তৃতীয়বার কর্মসূত্রে আমাদের চিরবিচ্ছেদ হবে। তাদের জীবন একান্ত সত্য জেনে এক বুক হাহাকার নিয়ে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে তার যোগাযোগ গল্পের নাম কর্মসূত্র রাখবে বলে কাহিনীটা আবার পুনঃ সংস্করণের জন্য নিমজ্জিত হয়। এখানে আমাদের গল্পটা শেষ হলেও লেখক মহাশয়ের একটা নিজস্ব বিশেষ দ্রষ্টব্য রয়েছে, যেটা পড়ে শোনাচ্ছি। পাঠক মহাশয়ের কাছে আমার করজোড়ে প্রার্থনা রইল, আপনারা যে কেউ এ কাহিনী পড়ে বিমলের দুঃখে সমবেতী হবেন, অবশ্যই তার জন্য একটা দীর্ঘশ্বাস প্রদান করবেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন এ যুগের বিমলেরা স্টেশনে পৌঁছে অবশ্যই করে ট্রেন পায়।